ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উত্তরণের পথে সকলকে অনেক 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 স্বাগত। তো আজকে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেগুলি রেলওয়ের পাশাপাশি ডাব্লিউবিপি এবং কেপির জন্য কিন্তু হেল্পফুল। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন রয়েছে এখানে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয় কার কাছে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভা স্পিকার এবং উপরাষ্ট্রপতি। তো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ এটাকে আমরা বলি কি ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এর প্রতিবেদন জমা দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে বা প্রেসিডেন্টের কাছে। এখানে বলতে গেলে আর দুটো কথা যেটা বলতে হয়, ইউপিএসসি এর পাশাপাশি রয়েছে এসপিএসসি অর্থাৎ স্টেট পাবলিক সার্ভিস কমিশন। ইউপিএসসির কতগুলো এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেটি হচ্ছে ইউপিএসসি স্ট্যাবলিশমেন্ট সাল, সেটা হচ্ছে 1 অক্টোবর 1926 স্ট্যাবলিশড হয়েছিল। নাম্বার টু হচ্ছে আর্টিকেল 315 থেকে 323 আর্টিকেলে এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রতিবেদনের কথাগুলি বর্ণনা করা রয়েছে। নাম্বার 3, আর কি প্রশ্ন আসে ম্যাডাম এখান থেকে? না, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে? দেখো, এই প্রশ্নটা আজ থেকে 3 মাস আগে করলে কিন্তু অ্যান্সার আসতো মনোজ সানি, কিন্তু অ্যাট প্রেজেন্ট বর্তমানে কে রয়েছে চেয়ারম্যান? প্রীতি সুদান। বর্তমানে যে চেয়ারম্যান রয়েছে ইউপিএসসি তার নাম হচ্ছে প্রীতি সুদান। মেয়াদকাল থাকে কত? না 6 বছর থেকে 65 বছর পর্যন্ত এটার মেয়াদকাল থাকে। আর অ্যাপয়েন্ট করে কে? না রাষ্ট্রপতি। ইউপিএসসিরও এরকম কিছু প্রশ্ন হয়, সেটা নেক্সট দিন তোমাদের বলবো। তো নেক্সট প্রশ্ন কি রয়েছে? নেক্সট রয়েছে লোকসভায় সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি, স্পিকার, রাষ্ট্রপতি এবং উপরের কোনোটিই নয়। দেখো, লোকসভায় সভাপতিত্ব করেন হচ্ছেন স্পিকার। লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার। উপরাষ্ট্রপতি কোথায় সভাপতিত্ব করেন? না, তিনি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। রাজ্যসভায়, মানে মনে থাকবে। তাহলে লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার। অ্যাট প্রেজেন্ট স্পিকারের নাম কি? না ওম বিড়লা। বর্তমানে এই প্রশ্নটাও আসে যে বর্তমানে লোকসভার স্পিকারের নাম কি? তিনি হলেন ওম বিড়লা এবং তিনি লোকসভায় সভাপতিত্ব করেন। এবং উপরাষ্ট্রপতি, যিনি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। নাম্বার 3, 3 নম্বর প্রশ্ন রয়েছে, না কত সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল? পানিপথের কটা যুদ্ধ হয়েছিল? না পানিপথের 3টি যুদ্ধ হয়েছিল। কি কি? না প্রথম পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ এবং তৃতীয় পানিপথের যুদ্ধ। তো এখানে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? না দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল 1556 খ্রিস্টাব্দে, অপশন ডি যেটা রয়েছে। তাহলে ম্যাডাম প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল একটুখানি বলুন। না প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি, মনে থাকবে। এরপর চলে এসো দ্বিতীয় পানিপথের যুদ্ধ। দ্বিতীয় হয়েছিল 1556 খ্রিস্টাব্দে, সরি 1556 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? না আকবর ও হিমু। আকবর ও হিমুর মধ্যে হয়েছিল। এরপর চলে এসো তৃতীয় পানিপথের যুদ্ধ। কত খ্রিস্টাব্দে হয়েছিল? না 1761 খ্রিস্টাব্দে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? না মারাঠা ও আহমেদ শাহ। তাহলে 3টে পানিপথের যুদ্ধই এখানে তোমাদের লিখিয়ে দিলাম। তো 3টে থেকেই কিন্তু প্রশ্ন কম বেশি এসেই থাকে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত ভাষার মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের 8ম তফসিলের অংশ নয়? ভালো করে প্রশ্নটা কিন্তু পড়বে, অংশ নয় বলেছে। তো এখানে
পাঞ্জাবি, রাজস্থানি, বোরো এবং তামিল, 4টে অপশন রয়েছে। এর মধ্যে রাজস্থানি ভাষা কিন্তু সংবিধানের তফসিলের মধ্যে উল্লেখ করা নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা এখান থেকে আসে, সংবিধানের ভাষার সংখ্যা কটি? সংবিধানের ভাষা কটি? না 22টি। আগে কতগুলো ছিল? আগে ছিল 14টি। তো এখান থেকে যে প্রশ্নটা হয় মেনলি, যে কোন তপশিলে, এই যে অষ্টম, কোন তপশিলে ভাষার উল্লেখ রয়েছে? অষ্টম তপশিলে ভাষার উল্লেখ রয়েছে। এবং সংবিধানের ভাষার সংখ্যা কতগুলো? না 22, অর্থাৎ 22টি, এবং আগে ছিল 14টি। এখান থেকে এই প্রশ্নগুলোই হয়, এর বাইরে আর কিন্তু প্রশ্ন হয় না। নেক্সট রয়েছে যে পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্ব থাকে কার হাতে? দেখো, পঞ্চায়েত নির্বাচন বা পৌরসভা নির্বাচন এর দায়িত্ব কার হাতে থাকে? দেখো, একক রাজ্য সরকারের পক্ষে একটা ইলেকশনকে কন্ডাক্ট করা পসিবল হয় না। একক কেন্দ্রীয় সরকারের পক্ষেও একটা ইলেকশনকে টোটালি কন্ডাক্ট করা কিন্তু পসিবল না। তাহলে অপশন পড়ে রইল এই দুটো, রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এখান থেকে আমাদের অ্যান্সার হবে কিন্তু রাজ্য নির্বাচন কমিশন। তাহলে ম্যাডাম এবার বলুন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে কোন কোন ভোটগুলো পড়ে? না লোকসভা নির্বাচন, নির্বাচন এবং বিধানসভা নির্বাচন। বিধানসভায় লিখলাম, ঠিক আছে। তাহলে পঞ্চায়েত নির্বাচন এবং পৌরসভা নির্বাচনের দায়িত্ব থাকে রাজ্য নির্বাচন কমিশনের হাতে, এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের হাতে যে দায়িত্বটা থাকে সেটা হচ্ছে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, যে শাখায়, অর্থাৎ যে শাখায় শিলা সম্পর্কিত আলোচনা হয় তাকে কি বলে? দেখো, স্পেলিং গুলো খুব ভালো করে দেখবে। প্রথমে রয়েছে পেলিয়েন্টোলজি, তারপর রয়েছে পেট্রোলজি, তারপর রয়েছে প্যাথোলজি এবং লাস্ট রয়েছে পেডোলজি। তো প্রত্যেকটাই কিন্তু এখানে কিন্তু পড়তে হবে, যে শুধুমাত্র শিলা সম্পর্কিত বিদ্যাকে কি বলে সেটা পড়ে চলে গেলে কিন্তু হবে না। তার কারণ হচ্ছে এই 4টে থেকেই কিন্তু আমাদের প্রশ্ন কম বেশি এসেই থাকে। প্রথম দেখো রয়েছে পেলিওন্টোলজি। পেলিওন্টোলজি হচ্ছে জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা। কি বললাম? জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেলিয়েন্টোলজি। নেক্সট রয়েছে পেট্রোলজি। পেট্রোলজিকেই আমরা বলি শিলা সম্পর্কিত বিদ্যা, কে বলা হয় পেট্রোলজি। এরপর রয়েছে দেখো প্যাথোলজি। প্যাথোলজিটা কি তোমরা সবাই প্রায় জানো, যে রোগ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় প্যাথোলজি। এবং নেক্সট যেটা রয়েছে পেডোলজি। পেডোলজি কি বলো? মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলি? না পেডোলজি। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে হর্ষাঙ্ক বংশের শেষ রাজার নাম কি? দেখো, আমাদের কিন্তু কম্পিটিটিভ পড়তে গেলে শেষ রাজা, শ্রেষ্ঠ রাজা এবং প্রথম রাজা, মানে প্রতিষ্ঠা কে করেছিল, তিনটেই কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো প্রত্যেকটা ডাইনেস্টি থেকে, মৌর্য ডাইনেস্টি বলো, তুমি শুঙ্গ ডাইনেস্টি বলো, বা তুমি কুষাণ ডাইনেস্টি বলো, প্রত্যেকটা ডাইনেস্টির কিন্তু প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা, কিন্তু এগুলো মনে রাখতেই হবে। এর পাশাপাশি যে রাজাগুলো আছে সেগুলোও মনে রাখতে হবে, কিন্তু এগুলো কিন্তু মাস্ট, একদম ভুললে চলবে না। সো হর্ষাঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন? হর্ষাঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন? উদয়ন, বাসুদেব, দেবভূতি এবং নাগদশক। তো হর্ষাঙ্ক বংশের শেষ রাজা ছিলেন নাগদশক। আর বাসুদেব ছিলেন হচ্ছে কুষাণ বংশের শেষ রাজা। কুষাণ বংশের শেষ রাজা বা শেষ শাসক লেখো, শেষ শাসক ছিলেন বাসুদেব। দেবভূতি কে ছিলেন? না দেবভূতি ছিল হচ্ছে শুঙ্গ বংশের শেষ রাজা, এবং হর্ষাঙ্ক বংশের শেষ রাজা ছিলেন নাগদশক। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে।